ওকে, চলো তাহলে যতটা হয়েছিল তারপর থেকে আবার দেখ। যেমন এই অঙ্কটা হয়ে গেছে, ঠিক আছে, এরপরের অঙ্কটা দেখ কি বলতে চাইছে। খুব ভালো একটা অঙ্ক, বেশ সুন্দর একটা অঙ্ক, ঠিক আছে। কি বলতে চেয়েছে কোশ্চেনটা, না যে বলছে একটা ফাংশান যেটা এফএক্স ফাংশনটাকে বক্স এক্স প্লাস বক্স অফ মাইনাস এক্স, যেখানে এক্স রিয়েল নাম্বার, তাহলে এই যে ফাংশনটা এর পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি বের করতে বলেছে, মানে কোন কোন পয়েন্টে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি রয়েছে সেগুলো একটু জানতে চেয়েছে এই ফাংশনটার, ঠিক আছে। যেখানে বক্স এক্সটা কি, না বক্স এক্সটা হচ্ছে ইজ দ্য লার্জেস্ট ইন্টিজার লেস দ্যান আর ইকুয়াল টু এক্স। ওকে, চলো তাহলে অঙ্কটা কিভাবে করবে একটু দেখে নিই। খুব ভালো একটা অঙ্ক। সলিউশন, এফএক্স ফাংশনটাকে ডিফাইন করেছে বক্স এক্স প্লাস দিস, যেখানে এক্সটা হচ্ছে একটা রিয়েল নাম্বার, এক্স রিয়েল নাম্বার। তাহলে এক্স যদি রিয়েল নাম্বার হয়ে থাকে তার মানে এক্স ইন্টিজার হতে পারে, র্যাশনাল হতে পারে, ইর্যাশনাল হতে পারে, সবগুলো হতে পারে। তাহলে এক্স যদি ইন্টিজার হয় তাহলে কি হবে, আর যদি নন ইন্টিজার হয় তাহলে কি হবে। তাহলে -1 হবে এর ভ্যালুটা যদি এক্স ইন্টিজার না হয়ে অন্য কোনো নাম্বার হয়ে থাকে, মানে র্যাশনাল বা ইর্যাশনাল নাম্বার হয়ে থাকে। আর 0 হবে কখন, এক্স যদি ইন্টিজার হয়, সরি এক্স যদি ইন্টিজার হয়ে থাকে, এক্স যদি ইন্টিজার হয়ে থাকে। এবার কোশ্চেন হচ্ছে এটাকে আমরা বললাম কিভাবে, ঠিক আছে, সেটাকে একটু দেখে নে যে কিভাবে বললাম। কিছুই না, তোরা সবটাই জানিস, এটা নতুন কিছু নয়। দেখ এখানে লেখা রয়েছে বক্স এক্স, এটা কি হচ্ছে, এটার মানে কি, বক্স এক্স মানে কি, ইজ দ্য লার্জেস্ট ইন্টিজার লেস দ্যান অর ইকুয়াল টু এক্স। তার মানে বক্স এক্স মানে হচ্ছে লার্জেস্ট ইন্টিজার লেস দ্যান অর ইকুয়াল টু এক্স, এভাবে রয়েছে, ঠিক আছে। তো ধর আমি যদি 2.5 নিয়ে থাকি, তাহলে 2.5 যদি নিই তাহলে আমাকে বল, এখান থেকে বলতে চাইছে বক্স অফ 2.5 মানে এর ইন্টিজার পার্টটা, ঠিক আছে। তাহলে 2.5 মানে আমরা 2 লিখতে পারি, অথবা 2 যদি বক্স ফাংশন লিখিস তাহলে সেটা সমান কি হয়ে যায়, জাস্ট ইন্টিজার পার্টটা 2টা। এটা নিয়ে আমাদের সমস্যা নেই। সমস্যাটা কোনটা, না যদি মাইনাসটা থাকে এইটা কি হবে সেটাকে একটু দেখতে হবে। তো ধর মাইনাস বক্স এক্স আছে, তার মানে এটা মানে কি, মাইনাস বক্স এক্স এটা কি রিপ্রেজেন্ট করবে, না লার্জেস্ট ইন্টিজার লেস দেন অর ইকুয়াল টু এক্স। দিস আমি সব ভেঙে ভেঙে দেখাচ্ছি, অর ইকুয়াল টু এক্স। ওকে, না বক্স এক্স আলাদা, মড এক্স আলাদা, মড ফাংশন আলাদা, বক্স ফাংশন আলাদা, ঠিক আছে, দুটো এক ফাংশন নয় রে বাবা, ঠিক আছে। এবারে হচ্ছে বক্স অফ মাইনাস এক্স, তার মানে এটাকে হচ্ছে লার্জেস্ট ইন্টিজার লেস দ্যান অর ইকুয়াল টু এক্স। একটু জিনিসগুলো একটু দেখে নে, তাহলে বুঝতে সুবিধা হবে। ধর এবার আমি ওই একই সেম নাম্বারটা নিলাম, যে আমি বের করতে চাইছি -2.5, এইটা এর বক্স কি হবে, আর বক্স অফ -2 এটা সমান কি হবে, এটা সমান কি হবে, ঠিক আছে। তাহলে দেখ একটা লাইন ড্র কর, জাস্ট কোথায়, এখানেই আমি আঁকছি, ঠিক আছে। একটা লাইন ড্র করলাম, ধর এটা 0, এটা 1, এটা 2, ইন্টিজারগুলো আমি লিখলাম, এটা 3, এখানে রয়েছে -1, এখানে রয়েছে -2, এখানে -3, তার আগে এখানে রয়েছে -4, এভাবে আস্তে আস্তে ডট ডট করে এদিকে আছে, আবার এখানেও ডট ডট করে চলছে, ইন্টিজার যেহেতু চলছে।
এবারে আমি এখানে পয়েন্টটা নিয়েছি, দেখ বক্স অফ 2.5 মানে এক্স এর ভ্যালু হচ্ছে 2.5, তাহলে 2.5টা কোথায়, আমি যখন এইটা নিচ্ছি 2.5, তাহলে এরকম একটা জায়গায় 2.5, তাহলে বক্স অফ 2.5 বলছে এক্সের থেকে ছোট যে ইন্টিজারটা রয়েছে এবং যেটা সবচেয়ে বড়, ভালো করে বোঝ ল্যাঙ্গুয়েজটা, এই যে লেস দ্যান অর ইকুয়াল, লেস দ্যান এক্স অর ইকুয়াল, যে কোনো একটা হতে পারে, লেস দ্যান তাহলে এক্সের থেকে ছোট এবং লার্জেস্ট ইন্টিজার, বা এক্সের থেকে ছোট বড় ইন্টিজার, তাহলে কি হতে পারে দেখ, 2.5 যদি হয় এর থেকে ছোট ইন্টিজার কে আছে 2, এবং এই সাইডের যত ইন্টিজার রয়েছে 2 এর আগে পর্যন্ত এদের মধ্যে সব থেকে বড় কে 2, এই ল্যাঙ্গুয়েজটা বোঝ, লার্জেস্ট ইন্টিজার কোনগুলোর মধ্যে, না ওই 2.5-এর আগে যত ইন্টিজার রয়েছে তাদের মধ্যে যেটা সবচেয়ে বড়, তাহলে 2.5-এর আগে যত ইন্টিজার রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় কে 2, তাহলে আলটিমেট ওই জন্য 2.5 মানে হচ্ছে 2, লার্জেস্ট ইন্টিজার লেস দ্যান এক্স, তাহলে 2.5-এর থেকে ছোট এবং এই যত ইন্টিজার আছে এর আগে তাদের থেকে সবচেয়ে বড় কে 2, তাহলে বক্স অফ 2.5 মানে 2। আর যখন বক্স অফ 2 হচ্ছে ওই যে ইকুয়াল, যদি ইন্টিজার হয়ে যায় আইদার লেস অর ইকুয়াল, তার 2 হলে ওটা কি হয়ে যাবে 2 হয়ে যাচ্ছে, ওকে। আবার -2.5 যখন নেবি, তাহলে -2.5 যখন নেবি এই জায়গাটা কি বলে গ্রাফ প্লট কর, তাহলে এটা হচ্ছে -2.5, এরকম একটা জায়গায় থাকবে -2.5, এরকম একটা জায়গায় থাকবে -2.5, তাহলে এই -2.5 যখন নেব তখন আমরা কি দেখতে পাচ্ছি না, সেম একই রকমভাবে -2 পয়েন্টের থেকে ছোট এবং বাকি যত ইন্টিজার রয়েছে তাদের থেকে বড়, তাহলে সেটা কে হবে, তাহলে -2.5-এর আগে জাস্ট যে ইন্টিজার সেটা হচ্ছে -3, তার আগেই জাস্ট যে ইন্টিজার সেটা হচ্ছে কে এই যে -3, কারণ -3টা কি হচ্ছে এই সাইড থেকে যত ইন্টিজার রয়েছে তাদের মধ্যে -3 সবচেয়ে বড়, ওকে। তাহলে আশা করি বোঝাতে পারলাম, তাহলে বক্স অফ -2.5 এটা সমান কি হয়ে যাচ্ছে না -3 হয়ে যাচ্ছে, এটা সমান কি হয়ে যাচ্ছে -3 হয়ে যাচ্ছে, আর এটা তো ইন্টিজার -2, এটার ভ্যালু কি হয়ে যাবে -2 হয়ে যাচ্ছে। তাহলে এভাবে আমরা বক্স ফাংশনগুলোকে ডিফাইন করি, ঠিক আছে, যে প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা এভাবে ডিফাইন করি। তাহলে যদি তাই হয়ে যায় এবারে তুই দেখ এখান থেকে -1 আর 0টা তাহলে আমি কিভাবে বলছি সেটা একটু দেখার বিষয়বস্তু আছে, যে এক্স যদি ইন্টিজার হয়, মানে জেনারেল ভ্যালু আকারে আমরা ভেবেছি এক্স যদি ইন্টিজার হয় তাহলে 0 হয়ে যাচ্ছে, আর কি বলে ইন্টিজার যদি না হয় -1 কি করে হচ্ছে, একই রকমভাবে ভাব, দেখ জাস্ট আমি ভেঙে ভেঙে একটু দেখাই, তাহলে বক্স এক্স এবার একটু জেনারেলি ভাব, ঠিক আছে, বক্স এক্স জেনারেলি যদি ভাবি এই বক্স এক্সটা আর এখান থেকে মাইনাস বক্স এক্সটা এই দুটোকে জাস্ট ভেঙে দে, কি হচ্ছে দেখ ইন্টিজারের জন্য কি হচ্ছে আর ইন্টিজার যদি না হয় কি হচ্ছে, ঠিক আছে। দেখ এক্স যদি ইন্টিজার হয়, তাহলে এক্স যদি ইন্টিজার হয়ে থাকে তাহলে বক্স এক্স সমান কি হচ্ছে, এই যে এখানে দেখ বক্স এক্স সমান এক্স যদি ইন্টিজার 2 এর জন্য 2, -2 এর জন্য -2, মানে এখানে বক্সের মধ্যে যেটা থাকছে সেটাই দেখ ওখানে ফিরে আসছে, তাহলে এক্স যদি ইন্টিজার হয় তাহলে কি হচ্ছে সেই জিনিসটাই আবার ফিরে আসছে, এক্স যদি জেড হয় ওটাই ফিরে আসছে, তার মানে দেন বক্স অফ এক্স ওই ইন্টিজারটাকেই ফিরিয়ে দিচ্ছে, ধর আমি এন আকারে লিখলাম বা এক্স আকারে লিখতে পারিস, বক্স এক্স সমান কি হচ্ছে এক্স হচ্ছে, ওটাকেই ফিরিয়ে দিচ্ছে, কিভাবে আসছে সেটা একটু দেখে নে, ঠিক আছে। তাহলে এক্স যদি ইন্টিজার হয়ে যায়, আচ্ছা ঠিক একই রকমভাবে অ্যান্ড -x এটা সমান কি হচ্ছে, দেখ ওই যে মাইনাস দেওয়া থাকলে মাইনাস নাম্বারটাই ফিরিয়ে দিচ্ছে, তাহলে -x এটা কখন হলো ইন্টিজারের জন্য হলো, এই যে -2 এর জন্য। এবার যদি ইন্টিজার যদি না হয়, ইফ x ডাজ নট বিলংস টু জেড, তাহলে কি হবে এক্স যদি ইন্টিজার না হয় তাহলে বক্স এক্স সমান কি হবে আর বক্স অফ -x সমান কি হবে সেটা একটু দেখার বিষয়বস্তু আছে। দেখ একটা জিনিস খেয়াল করে দেখ, এটাকে আমি কি লিখতে পারি, -3টাকে আমি লিখতে পারি না
-2 -1, কোনো সমস্যা আছে? নেই। -3টাকে আমি লিখতে পারি -2 -1। তাহলে -2 -1 মানে -2 মানে কি এর ইন্টিজার পার্টটা, তাহলে বক্স আর বক্স এক্স সমান কি হচ্ছে, যদি ইন্টিজার যদি না হয় 2.5-এর কি হচ্ছে ওখানে শুধুমাত্র দেখ ইন্টিজার পার্টটা হচ্ছে, যদি ইন্টিজার না হয় বক্স অফ 2.5 কি হচ্ছে অনলি ইন্টিজার হয়ে যাচ্ছে। তাহলে বক্স অফ এক্স এটার সমান কি হবে না অনলি এক্স, এখানে দেখতে পাচ্ছি বক্স অফ 2.5 মানে কি 2ই হচ্ছে, দেখ শুধু এই ইন্টিজার পার্টটা আসছে। তাহলে এটা যদি এক্স যদি ইন্টিজার না হয়ে থাকে এখান থেকে শুধু ইন্টিজার পার্টটা আসবে। আচ্ছা, এটা এক্স দিয়ে না লিখে ইন্টিজার আকারে লিখলে ভালো হতো, কারণ এখানে আমি এক্সটা ইন্টিজার নয় বলছি, তার মানে এখানে আমি ইন্টিজার লিখে ফেলছি। তাহলে এটাকে এন দিয়ে ডিফাইন কর, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা এন হবে, এটা -n হবে, তাহলে বোঝাতে পারবো আমি যে এক্স যদি ইন্টিজার হয় যেগুলো পাচ্ছি সেগুলো ইন্টিজার পাচ্ছি, আর এক্স যদি ইন্টিজার যদি না হয় বক্স অফ এক্স এটা সমান ইন্টিজারই পাবো, ওর ইন্টিজার পার্টটা পাচ্ছি, ঠিক আছে। আর এটা সমান কি হচ্ছে খেয়াল করে দেখ, বক্স অফ +2.5 আর বক্স অফ -2.5 এদের মধ্যে কিভাবে একটা রিলেশন রয়েছে। এটা -3 হলে এখানে -2 -1, মানে এখানে যেটা থাকছে 2, এখানে যেটা থাকছে সেটাই সামনে দেখ মাইনাস আকারে চলে এসছে। তাহলে যদি তাই হয়, এটা যদি n হয় তার মানে এটাকে আমি কি লিখতে পারি, এখানে 2 ছিল, 2 এর আগে মাইনাস এসছিল, তাহলে এটা n ছিল, এখানে কি আসবে -n, আর এখানে -1 দিস। একটা সিমিলারিটি আনার চেষ্টা করছি, হলো। তাহলে এক্স যদি ইন্টিজার হয় তাহলে বক্স এক্স হচ্ছে n মাইনাস বক্স এক্স হচ্ছে -n, এক্স যদি ইন্টিজার যদি না হয় এক্স ইকুয়াল টু n আর মাইনাস বক্স এক্স ইকুয়াল টু -n-1। এখানে n কিন্তু সব ইন্টিজার, ঠিক আছে, হয় আর n হচ্ছে কিন্তু সব ইন্টিজার, ওকে। এক্স বলছে ইন্টিজার, আবার ইন্টিজার না হলে কি হবে সেগুলো, আর n অলওয়েজ ইন্টিজার। দেখতেই পাচ্ছি এই ভ্যালুগুলো সব আমি ইন্টিজার পেয়েছি, ইকুয়াল টু যেগুলো পেয়েছি। এবারে দেখ তাহলে দুটো করে যোগ করে দে, তাহলে কি হবে, এক্স যদি ইন্টিজার হয় তাহলে এইটার সঙ্গে এটাকে যোগ কর, তাহলে n-n যোগ করলে কত হবে 0। দেখ এক্স যদি ইন্টিজার হয় ভ্যালু হচ্ছে 0। ঠিক একই রকমভাবে এক্স যদি ইন্টিজার না হয় ডাস ডট বিলংস টু জেড, তাহলে এই দুটোকে যোগ কর, তাহলে কি হবে n-n-1, দুটো কেটে গেল, যোগ করলে কেটে গেল গিয়ে -1 পড়েছিল, তাহলে দেখ -1 হল। তাহলে আলটিমেট আমি বোঝাতে পারলাম যে এফএক্স যদি এটা হয় কেন -1 আর 0 হচ্ছে, কারণ বক্স এক্স ইকুয়াল টু n হবে, এক্স যদি ইন্টিজার হয় মাইনাস বক্স এক্স ইকুয়াল টু -n হবে, এক্স যদি ইন্টিজার হয়। ইন্টিজার যদি না হয় বক্স এক্স ইকুয়াল টু n, আর মাইনাসের জন্য -n-1। কীভাবে এলো আমি দুটো এক্সাম্পল দিয়ে দেখালাম যে এইটা সমান -2 -1 লিখতে পারি। এবার জেনারেলি সমস্ত নাম্বারের জন্য যদি বলি তাহলে আমরা এই ফর্মে বলতে পারি, ঠিক আছে। তাহলে এভাবে আমরা এফএক্স ফাংশনটাকে এভাবে ভ্যালুগুলো পাচ্ছি, ওকে। যা কিভাবে এলো সেটা আমি বললাম, এক্সামে ডিরেক্ট লিখে দিবি, কোনো সমস্যা নেই, এগুলো একদম নোন একটা রেজাল্ট, খুব ইম্পর্টেন্ট জানা রেজাল্ট একটা। বক্স এক্স প্লাস বক্স মাইনাস এক্স সমান কী হবে -1, এক্স যদি ইন্টিজার না হয় থাকে, আর 0 হবে এক্স যদি ইন্টিজার। ডিরেক্ট লিখে দিবি, এই যে ক্যালকুলেশনটা করেছি চাইলে নাও করতে পারিস, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিভাবে এলো আমি সেটা দেখালাম, তাহলে আশা করি বোঝাতে পারলাম যে এই জায়গাটা থেকে আলটিমেট এটা এসছে। তাহলে এবারে আমাকে দেখতে হবে কোথায় এই ফাংশনের ডিসকন্টিনিউয়াস আছে, কোন জায়গাটায় ডিসকন্টিনিউয়াস আছে, ঠিক আছে। তাহলে কোন জায়গায় ডিসকন্টিনিউয়াস আছে সেটা চেক করব, ইন্টিজারে একবার চেক করব, ঠিক আছে। স্যার -2.5 না হয়ে -3.5 হলে কি করব, একই হবে, ওরে বাবা একই হবে। সোমনাথ বলছিস -3.5 হলে কি হবে, ওরে বাবা একই জিনিসই তো আসবে। -3.5 মানে কি, এর আগের নাম্বারটা ভাব, -3.5 কোথায় রয়েছে, এরকম একটা জায়গায় রয়েছে। এটা যদি -3 হয় এরকম একটা জায়গায় -3.5, এর আগের ইন্টিজারকে -4, তাহলে এটা সমান কি হয়ে যাবে -4, এটা সমান কি হবে -4। একই তো ব্যাপার, সবার জন্য তো একই ব্যাপার। আর -4টাকে তুই কিভাবে লিখতে পারবি,
-4টাকে লিখতে পারবি -3 -1, একই ব্যাপার। ঠিক আছে, এবারে বুঝেছিস সোমনাথ? বুঝেছিস রে বাবা? একটু রিপ্লাই কর। ওকে, ঠিক আছে, চলো তাহলে এগুলো আমরা দেখলাম। এবারে আমরা কোথায় এই ফাংশনটার ডিসকন্টিনিউটি রয়েছে সেটাকে নিয়ে এবার আমরা একটু চেক করব। ঠিক আছে, তো ফাংশনটা ইন্টিজার পয়েন্টে আর নন ইন্টিজার পয়েন্টে আমরা চেক করব। একবার এক্স যদি ইন্টিজার হয় কি হবে, এক্স যদি ইন্টিজার না হয় কি হবে সেটা চেক করব। ঠিক আছে, তো দেখি তাহলে ইন্টিজার পয়েন্টে চেক করছি। লেট এক্স ইকুয়াল টু এন বিলংস টু জেড, ইন্টিজার পয়েন্টে চেক করছি ইন্টিজার পয়েন্টে ফাংশনটা কি হচ্ছে। তাহলে নাও লিমিট এক্স টেন্স টু এন এফ এক্স, আমি এখানে এনটা কি নিয়েছি, ইন্টিজার। তাহলে ফাংশনটা ডিফাইন কি হয়েছে, এক্স যদি ইন্টিজার হয় ফাংশনের ভ্যালু 0, আর ইন্টিজার যদি না হয় ফাংশনের ভ্যালু কত, -1। তাহলে আমি যখন এক্স টেন্স টু এন লিখছি তার মানে এক্স ইন্টিজারের কাছাকাছি যাচ্ছে, ইন্টিজার নয়। এই টেন্স টু কথাটার মানে কি, এক্স এনের দিকে যাচ্ছে বাট এন নয়। ঠিক আছে, তার মানে এক্স হচ্ছে ইন্টিজার নয়, ইন্টিজারের দিকে যাচ্ছে। তাহলে এক্স যদি টেন্স টু ইন্টিজার হয় তার মানে ইন্টিজার যদি না হয়, তাহলে এক্স যদি ইন্টিজার না হয় ফাংশনের ভ্যালু কত, -1। তার মানে এটার ভ্যালু কত হয়ে গেল, -1 হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম এই ফাংশনের ভ্যালুটা কি করে -1 এলো। ঠিক আছে, ওকে, -1 হলো। অ্যান্ড এফ অফ এন সমান কত হবে না, এক্স হচ্ছে ইন্টিজার, ফাংশন কি বলছে, এক্স যদি ইন্টিজার হয় ফাংশনের ভ্যালু কত, 0, আর এফ অফ এন সমান 0। তাহলে কোনো একটা ফাংশন যদি সিতে কন্টিনিউয়াস হতে হয় তাহলে লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইকুয়াল টু, যদি এফ সি হতো তাহলে আমি বলতাম এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট সি। যদি এটা হতো, আমার কি এখানে সেটা হচ্ছে, আমার এখানে কিন্তু সেটা হচ্ছে না। তাহলে দেয়ারফর আমরা কি দেখতে পাচ্ছি যে লিমিট এক্স টেন্স টু এন এফ এক্স, এটা পাচ্ছি -1 আর এটা 0, নট ইকুয়াল টু এফ অফ 0, ইকুয়াল হচ্ছে না। তার মানে এফ ইজ ডিসকন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস অ্যাট এন, এন যেখানে ইন্টিজার, এন হচ্ছে ইন্টিজার, n belongs to z, that is every integer. F is discontinuous, n belongs to z, that is every integer. Every integer. তাহলে আমি কি দেখলাম, ফাংশনটা সমস্ত ইন্টিজার পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। এবারে এক্স যদি ইন্টিজার যদি না হয়ে থাকে সেখানে কি ফাংশনটা ডিসকন্টিনিউয়াস সেটা দেখতে হবে। তো লেট এক্স ডাজ নট বিলংস টু জেড, মানে ইন্টিজার যদি না হয়ে থাকে। তাহলে ইন্টিজার যদি না হয়ে থাকে ব্যাপারটা বোঝ। একটা ছোট্ট করে এক্সাম্পল দিই। ধর এটা হচ্ছে 0, এটা 1, এটা -1। আমি 0 পয়েন্টের কাছে ভাবছি। 0 একটা কি ধরনের নাম্বার, ইন্টিজার। ইন্টিজার 0 ছাড়া বাকি সমস্ত জায়গায়, এই যে জায়গাগুলোতে দেখতে পাচ্ছিস মানে 0 নেইবারহুডের মধ্যে এই সমস্ত জায়গাতে ফাংশনের ভ্যালু কত, 0কে নিয়ে আমি দেখাচ্ছি ফাংশনের ভ্যালু কত। এক্স যদি ইন্টিজার না হয় ফাংশনের ভ্যালু কত, -1। ওকে, 0তে হবে না কারণ 0 তো ইন্টিজার। 0কে ঘিরে যদি আমি একটা ডিলিটেড নেইবারহুড ভাবি, ধর এই নেইবারহুডটা হচ্ছে n-0 ডেল্টা, আমি 0 পয়েন্টের জন্য দেখাচ্ছি। তাহলে 0কে ঘিরে আমি যদি একটা ডিলিটেড নেইবারহুড নিই, সেই জায়গাতে 0 ছাড়া সেই জায়গাতে ফাংশনের ভ্যালু কত, -1, কনস্ট্যান্ট ফাংশন এফ এক্স ইকুয়াল টু -1। আর কনস্ট্যান্ট ফাংশন যদি হয় সে তো এভরিহোয়ার কন্টিনিউয়াস, তার মানে ওই নেইবারহুডের মধ্যে সে কন্টিনিউয়াস, তার মানে ওই নেইবারহুডের মধ্যে সে কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এক্স যদি ইন্টিজার যদি না হয় দেন এনি নেইবারহুড, দেন
any neighborhood NBD of any integer, আমি জিরোকে নিয়ে দেখালাম, সেমভাবে 1 -1 যে কোনো ইন্টিজার নাও, তার নেইবারহুড যদি নিস, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেন এনি নেইবারহুড অফ এনি ইন্টিজার, যে কোনো ইন্টিজারের যে কোনো নেইবারহুড নাও, তার মধ্যে ওই ফাংশনের ভ্যালুটা কত, -1। এই যে দেখতে পাচ্ছি এক্স যদি ইন্টিজার যদি না হয়ে থাকে তাহলে ফাংশনের ভ্যালু কত, -1, এক্স ইকুয়াল টু -1। তাহলে এটা যদি -1 হয়ে থাকে এটা একটা কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন, তার মানে এ কন্টিনিউয়াস। তাহলে যখনই এটা কনস্ট্যান্ট ফাংশন হয়ে গেল তার মানে এটা কি হয়ে গেল, কন্টিনিউয়াস হয়ে গেল। তাহলে নন ইন্টিজার পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে এটা ইমপ্লাই করছে এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এভরি নন ইন্টিজার পয়েন্ট। যে কোনো নন ইন্টিজার পয়েন্ট নাও সেখানে ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। খুব ভালো একটা অঙ্ক ছিল, ঠিক আছে, যে কিভাবে ফাংশনটা বক্স এক্স প্লাস বক্স অফ মাইনাস এক্স হলে কীভাবে ব্রেক হচ্ছে সেটা দেখালাম, ওইদিকে ভেঙে দিলাম, এরপরে অঙ্কটা করা গেল। গ্রাফটা যদি একটু দেখিস, অ্যাকচুয়ালি এদের গ্রাফটা কেমন হয় জানিস তো, বক্স এক্সের গ্রাফটা হয় এমনটা, স্টেপ ফাংশন এই জন্য বলা হয়, সিঁড়ির মতো করে ওঠে। দেখ এই যে জিরো, এখান থেকে এত দূর জিরোতে আবার ডিসকন্টিনিউয়াস, এটা ইন্টিজার, এখানে ইন্টিজার পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, এই যে আলাদা হয়ে গেছে গ্রাফ। আবার এখান থেকে এভাবে চলছে 2 এর আগে পর্যন্ত, তাহলে কি হচ্ছে, আবার 2তে আবার ডিসকন্টিনিউয়াস, ইন্টিজার পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, আবার কি হচ্ছে লাফিয়ে উঠে গেল সিঁড়ির মতো, আবার এখান থেকে এই টোকা। তাহলে এভাবে স্টেপ ফাংশন যেভাবে হয়, সিঁড়ি যেভাবে হয় স্টেপ বাই স্টেপ এভাবে চলে, এটা হচ্ছে বক্স এক্সের ফাংশন। এই জন্য এটাকে বক্স এক্সকে আমরা অনেক সময় স্টেপ ফাংশন বলি। আর এখানে যে ফাংশনটা দেওয়া ছিল সেটা দেখতে কেমন হয় বলতো, সেটা দেখতে এমন হয়, ওই বক্স এক্স মাইনাস বক্স এক্স ফাংশনটা এরকম হয়। কি হয়, ইন্টিজার পয়েন্টগুলোতে এই যেমন জিরোতে কি হচ্ছে, জিরো ছাড়া বাকি সমস্ত জায়গায় কি -1। এই যে আমরা এক্ষুনি যে দেখলাম বাকি সমস্ত জায়গায় ফাংশনের ভ্যালু কত, -1, ক্যালকুলেশন করলাম যে দিস এক্স যখন ইন্টিজার 0 আর এক্স ইন্টিজার ছাড়া বাকি সমস্ত জায়গায় -1। তাহলে যদি তাই হয়, আমার এখানে দেখ এই যে ইন্টিজারে কত 0, এই এটা 1 ইন্টিজার, এই যে 0, এক্স অ্যাক্সিসের উপরে থাকা মানে কি 0, ওই পয়েন্টটা 0, 2 একটা ইন্টিজার, এখানে 0, 3 একটা ইন্টিজার 0। তাহলে ওই জায়গাগুলোতে কি হচ্ছে, 0তে 1-এ হচ্ছে এইটা, 2তে হচ্ছে এইটা, 3তে হচ্ছে আর বাকি সমস্ত জায়গায় মানে ভিতরের সমস্ত জায়গায় এই 0 আর 1 ছাড়া -1 মানে কোনটা, এই লাইনটা এই লাইনটা, এটা -1 দিয়ে গেছে, তাহলে এই যে লাইনটা বাকি সমস্ত জায়গায় কি হচ্ছে, এই গোটা লাইনটা শুধুমাত্র এই জায়গাগুলোতে কি হবে, ডিসকন্টিনিউয়াস হবে। এই যে জায়গাগুলো এইভাবে রয়েছে, কারণ এই পয়েন্টে ফাংশনের ভ্যালু এখানে, এই পয়েন্টে ফাংশনের ভ্যালু এখানে, তার মানে কি হচ্ছে, ফাংশনটা কি হচ্ছে, এভাবে যাচ্ছে, যেতে যেতে আবার এখানে উঠে গেল, গিয়ে আবার নেমে গেল, গিয়ে আবার এভাবে যাচ্ছে, আবার এখানে উঠলো, আবার উঠার পরে আবার নেমে গেল, গিয়ে আবার এখানে যাচ্ছে। তার মানে আলটিমেট কি হচ্ছে, এই পয়েন্টগুলোতে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। এই পয়েন্ট মানে এই যে 1, 2, 3 এই পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউয়াস, ইন্টিজার পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। ওকে, বোঝাতে পারলাম? আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আশা করি বুঝলি কি বলতে চাইলাম আমি। ওকে, চলো নেক্সট দেখি। এই টাইপের যে অঙ্কটা করলাম বক্স এক্স প্লাস বক্স অফ মাইনাস এক্স, এই টাইপের দেখবি আরও অনেক অঙ্ক তোদের ক্লাসে করিয়েছি। এই যে আমার যে অ্যাপে যে নোট দেওয়া আছে সেখানে দেখবি এই যে বক্স এক্স যদি হয়, এই যে 0 +-1 +-2 +-3 মানে কি ইন্টিজার পয়েন্ট, এখানে ডিসকন্টিনিউয়াস, বাকি সমস্ত জায়গায় কন্টিনিউয়াস হয়ে থাকে, অ্যান্ড কন্টিনিউয়াস অ্যাট এভরি পয়েন্ট। দেখবি আমার ক্লাসে করিয়েছি এবং অ্যাপে যে নোট দেওয়া আছে সেখানেও করা আছে। বা এই যে mod x প্লাস বক্স এক্স যদি হয়, এ কোথায় কোথায় ডিসকন্টিনিউয়াস, এটাও খুব ভালো অঙ্ক। ওকে, বা তোর ফাংশনটা যদি এভাবে থাকে বক্স অফ x-1 প্লাস মড অফ x-1, এখানে বক্স ফাংশন আর মড ফাংশন দুটোকে একসাথে নেওয়া হয়েছে, x ≠ = 1 0, এটা ডিসকন্টিনিউয়াস, x = 1 এ চেক করতে হবে। এই টাইপের বা x - বক্স এক্স একই টাইপের অঙ্ক এগুলো সব,
ঠিক আছে, এই যেভাবে দেখালাম এই মেকানিজমে সব অঙ্কগুলো হয়। ঠিক আছে, এই অঙ্কগুলো করে নিবি একটু। চলো, অলরেডি ক্লাসে করানো হয়েছে, এগুলো অ্যাপে নোট আছে, দেখে নিবি, একই টাইপের অঙ্ক। নেক্সট অঙ্কটা দেখি। দেশ, এটা কি বলতে চাইছে? একটা ফাংশন এফ ইজ ডিফাইন অন আর, ফাংশনটা কি বলছে? এফ এক্স ইকুয়াল টু কস 1/x, এক্স যদি নট ইকুয়াল টু 0 হয় আর জিরোতে হচ্ছে 0, তাহলে এফ ইজ কন্টিনিউয়াস, এফ জিরোতে কন্টিনিউয়াস হবে না, এটা আমাকে দেখাতে বলেছে। অনেক রকমভাবে দেখানো যায় এই টাইপের অঙ্কগুলো, অলরেডি এগুলো করানো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, এমন নয় যে করাইনি, ক্লাসে অলরেডি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তবু আর একবার প্রিভিয়াস ইয়ার হচ্ছে যেখানে আরও একবার বলে দিচ্ছি। এই টাইপের অঙ্কগুলো দুরকমভাবে করা যায়। ঠিক আছে, যে কন্টিনিউয়াস হবে না দেখানোর জন্য দুরকম না, 3-4 রকমভাবে করা যায়। আমি দেখবি সেগুলো সব মোটামুটি তোদেরকে দেখিয়েছিলাম। ডেফিনেশন ইউজ করে করা যায় কিভাবে, কচি দিয়ে কিভাবে করা যায়, কচি প্রিন্সিপাল দিয়ে কিভাবে করা যায়, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিট কিভাবে করা যায়, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর কন্টিনিউটি দিয়ে কিভাবে করা যায়, এই রকমভাবে এগুলো করা যায়। তো আমি সব ওয়ে তোদের অলরেডি শিখিয়ে দিয়েছি। যাক, আমি আজকের একরকমভাবে বলছি। দেখ, এটাকে মেনলি আমরা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিট এটা দিয়েও সলভ করতে পারি এই টাইপের অঙ্ক, অথবা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর কন্টিনিউটি এটা দিয়েও সলভ করতে পারি। যার যেটা সুবিধা হবে সে সেভাবে কর। ওকে, তো ধর আমি এটাকে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিট এটা দিয়েই আমি অঙ্কটা করাচ্ছি, এই থিওরিমটা কাজে লাগাচ্ছি, লিমিটের থিওরেমকে কাজে লাগিয়ে কন্টিনিউটি আমি দেখাচ্ছি। ওকে, তো ফাংশনটা কি রয়েছে? সলিউশন ফাংশনটা কি দেওয়া রয়েছে না, এফ এক্স ইকুয়াল টু কস 1/x, যেখানে এক্স নট ইকুয়াল টু 0 আর 0 যখন এক্স ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখানে ফাংশনটা কি দেওয়া রয়েছে, এমনটা দেওয়া রয়েছে। খুব ভালো কথা। তাহলে আমি এখানে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিট কাজে লাগাতে চাইছি, তার মানে আমাকে দুটো সিকোয়েন্স খুঁজে বের করতে হবে। এর ডোমেন টোটাল রিয়েল নাম্বার, ঠিক আছে, তাহলে সেখানে আমাকে দুটো সিকোয়েন্স চুজ করতে হবে। তাহলে আমি ধর, লেট আস কনসিডার দ্য সিকোয়েন্স xn defined by xn সিকোয়েন্সটাকে ধর 1/2n পাই নিলাম, n যেখানে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, ওকে, আমি xn সিকোয়েন্সটা এটা নিলাম। তাহলে নাও লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn, এই সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করছে একটু চেক করে নিই। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/2n পাই, n যেহেতু ইনফিনিটি তাহলে 0, তাহলে এই সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করছে? 0তে কনভার্জ করছে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি, এটা কি ইমপ্লাই করছে না xn সিকোয়েন্সটা 0তে কনভার্জ করছে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। ওকে, অ্যান্ড লিমিট n টেন্ডস টু ইনফিনিটি f অফ xn, এটা কি হবে বের করব। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি f অফ xn কি হবে, fx তো দিস আর xn আমি ধরেছি এইটা, তাহলে f অফ xn এখানে বসিয়ে দাও, x এর জায়গায় এটা, তার মানে হয়ে যাবে cos 2n পাই। cos 2n পাই যদি হয় এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। তাহলে 1 যদি হয় তার মানে এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি না সিকোয়েন্স fxn এই সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করছে? 1-এ অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। ওকে, আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, fxn কোথায় যাচ্ছে? এখানে যাচ্ছে। আচ্ছা, এবার আমি আরও একটা সিকোয়েন্স ধরে নেব। লেট আস কনসিডার দ্য সিকোয়েন্স, ধর yn ধরলাম, ডিফাইন বাই yn সমান ধরলাম 1/2n + 1 π/2 n বিলংস টু ইন্টিজার। ওকে, এবার আমি yn সিকোয়েন্সটাকে কিভাবে চুজ করলাম? এভাবে চুজ করলাম। ঠিক আছে, এভাবে চুজ করলাম। ওকে,
যদি তাই হয় তাহলে আমি কি দেখছি, তাহলে নাও লিমিট n টেন্ডস টু ইনফিনিটি yn সমান কি হচ্ছে না লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/2n + 1 পাই। n যদি টেন্ডস টু ইনফিনিটি হয় তার মানে এটা সমান 0, তার মানে yn সিকোয়েন্সটা 0-তে কনভার্জ করছে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। অ্যান্ড f অফ yn এটা কোথায় কনভার্জ করছে না লিমিট n টেন্ডস টু ইনফিনিটি f অফ yn সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে f অফ yn কি হবে না yn যদি এটা হয় cos অফ, তাহলে বসিয়ে দে cos অফ 1 রয়েছে, তাহলে এখানে বসিয়ে দিলে এটা উপরে উঠে যাবে cos অফ 2n + 1 পাই দিস। তাহলে এটার ভ্যালু কত -1, এটার ভ্যালু কত -1, ঠিক আছে cos 2n + 1 ইন্টু পাই, তাহলে -1। তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে যে f অফ yn এই সিকোয়েন্সটা -1-এ কনভার্জ করছে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। ওকে, তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ডোমেন থেকে আমি xn একটা সিকোয়েন্স তুলে নিয়েছিলাম, এই xn সিকোয়েন্সটা 0-তে কনভার্জ করছে, yn সিকোয়েন্সটাও 0-তে কনভার্জ করছে। খুব ভালো কথা, xnও 0 কনভার্জ করছে,ynও 0-তে কনভার্জ করছে। বাট আমি দেখতে পাচ্ছি এখানে f অফ xn 1-এ কনভার্জ করছে, আবার f অফ yn কিন্তু -1-এ কনভার্জ করছে, সেম জায়গায় কনভার্জ করছে না। ওকে, সেম জায়গায় কনভার্জ করছে না। কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস হচ্ছে না তার মানে কি হচ্ছে, 0-তে কন্টিনিউয়াস হচ্ছে না মানে 0-তে লিমিট এক্সিস্ট করছে না, আমরা এটা দেখাবো। তাহলে আমি দেখলাম একটা সিকোয়েন্স 0 xn আর yn দুটো ডিফারেন্ট সিকোয়েন্স নিয়েছি, সেই দুটো সিকোয়েন্স 0-তে কনভার্জ করছে, বাট f অফ xn আর f অফ yn দুটো ডিফারেন্ট জায়গায় কনভার্জ করছে। তার মানে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিট থেকে বলে দেবো এই ফাংশনের 0-তে লিমিট এক্সিস্ট করছে না, এই ফাংশনটার কি হচ্ছে লিমিটই এক্সিস্ট করছে না। ওকে, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে আমি কি বলে দিতে পারবো যে ফাংশনটার লিমিটই এক্সিস্ট করছে না। ওকে, তাহলে দেখ এই যে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিট কি বলছে, হ্যাঁ আচ্ছা, তাহলে দেখ এবারে দেখে নে বাবা কি বলতে চাইছি। দেখ তাহলে আলটিমেট এখানে কি হচ্ছে, লিমিটটাই আমার এক্সিস্ট করছে না, ঠিক আছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি এখানে না, আচ্ছা এখানে দেখিয়ে দে একটু, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিট কি বলছে, লিমিটটা এই যে লিমিট x টেন্ডস টু c f(x = l), এই লিমিটটা এক্সিস্ট করবে কখন না ফর এভরি সিকোয়েন্স। দেশ এভরি কথাটা হচ্ছে এখানে খুব ইম্পর্টেন্ট। তুমি যে কোনো সিকোয়েন্স চলো xn কোথা থেকে, ডোমেন থেকে, ডোমেন থেকে তুমি যে কোনো সিকোয়েন্স তোলো xn যদি c-তে কনভার্জ করে fxn l-এ কনভার্জ করতে হবে সমস্ত। তাহলে ডোমেন থেকে তুমি যে কোনো সিকোয়েন্স তোলো তার জন্য কি হবে, fxn-কে l-এ কনভার্জ করতে হবে, তবে লিমিট এক্সিস্ট করবে, ঠিক আছে, তবে এই লিমিটটা এক্সিস্ট করবে। আমি এখানে কি দেখলাম না, আমি এখানে ডোমেনটা কত না 0 হবে না, মানে আমি 0 পয়েন্টে চেক করতে চাইছি। তাহলে এখানে কি হচ্ছে না xn আর yn দুটো সিকোয়েন্স তুলেছি, দুটো সেম জায়গায় কনভার্জ করছে, কিন্তু fxn 1-এ fx আর fyn -1-এ কনভার্জ করছে, আলাদা জায়গায় কনভার্জ করছে। তার মানে আমার সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিট স্যাটিসফাই করলো না, কারণ সবাইকে ওই একই জায়গায় কনভার্জ করতে হতো। মানে আমি বলতে চাইছি এটা 1-এ হয়েছে মানে এটাও এটাকেও 1-এ হতে হতো। তবে হ্যাঁ, এটা যদি 1-এ কনভার্জ করতো তুমি কিন্তু বলতে পারতে না যে কন্টিনিউয়াস, কেন বলতে পারতে না, বা লিমিট এক্সিস্ট করছে কেন বলতে পারতে না। তার কারণ হচ্ছে ফর এভরি, আমি কেবলমাত্র এই দুটো সিকোয়েন্স নিয়ে বলেছি, আরও তো অনেক সিকোয়েন্স আছে। এই কথাটা আমি বলেছিলাম, মনে করে দেখবি যে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিট
সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর কন্টিনিউটি এই থিওরেমগুলো দিয়ে কোনো একটা ফাংশানের লিমিট এক্সিস্ট করে না বা ফাংশানটা কন্টিনিউয়াস হবে না এগুলো প্রুভ করি, হবে প্রুভ করি না। ঠিক আছে, হবে সহজে আমরা কিন্তু এটা দিয়ে প্রুভ করি না। আচ্ছা চলো, কারণ ওই এভরি কথাটার জন্যই আমরা প্রুভটা করি না হবে। তাহলে আলটিমেট আমি কি দেখলাম, লিমিট এক্সিস্ট করছে না। কেন না, দুটো সিকোয়েন্স নিলাম, এরা সেম জায়গায় কনভার্জ করছে, কিন্তু এফ অফ এক্স এন আর এফ অফ ওয়াই এন ডিফারেন্ট জায়গাতে কনভার্জ করছে, তার মানে লিমিট এক্সিস্ট করছে না। তাহলে আমরা কি দেখলাম না, দেয়ারফর লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্স ডাজ নট এক্সিস্ট। তার লিমিটটাই যদি এক্সিস্ট না করে তার মানে কন্টিনিউটি হওয়ার কোনো গল্পই নেই। ঠিক আছে, তার মানে এফ এক্স ইজ নট কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0। তাহলে এফ এক্সটা 0 পয়েন্টে কন্টিনিউয়াস নয়। আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, এফ এক্স ইজ নট কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0। এটাকে তুমি এই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর কন্টিনিউটি এটা দিয়েও তুমি করতে পারো। সেম টাইপের অঙ্ক দেখবি এই যে সাইন 1/x, এই যে প্রবলেম 7-এ আছে দেখবি, চ্যাপ্টার হচ্ছে লিমিট চ্যাপ্টারে দেখবি তোদের যে অ্যাপে নোট দেওয়া রয়েছে বা ক্লাসেও করেছি, ক্লাসে বোধহয় এর আগে আমি এটা করিয়েছিলাম, সাইনটা করিয়েছিলাম, কসটা বোধহয় হোমওয়ার্ক দিয়েছিলাম তোদেরকে। ঠিক আছে, এগুলো সব সেম টাইপের প্রবলেম। ওকে, ওকে হলো, চলো এবারে দেখ। আচ্ছা, আর একটা জিনিস বলা, এই যে সিকোয়েন্সগুলোকে কিভাবে চুজ করলাম, এক্স এন হচ্ছে এইটা, ওয়াই এন হচ্ছে দেশ, এগুলো সম্পর্কে নতুন করে বলছি না, এগুলো ক্লাসে যখন অঙ্কগুলো করাই তখন দেখবি এগুলো সব ডিটেলসে বলেছিলাম, বা এগুলো ছাড়াও অন্যগুলো কিভাবে নেওয়া যেতে পারে, তাহলে এগুলো সম্পর্কে নতুন করে কিছু বলছি না। চলো তাহলে আলটিমেট আমরা এই অঙ্কটা দেখলাম। এবারে দেখ এই অঙ্কটা কি বলতে চাইছে, এই অঙ্কটা কি বলতে চাইছে, বলছে একটা ফাংশন এফ ক্লোজ ইন্টারভাল 0-1 থেকে 0-1 ইজ কন্টিনিউয়াস অন দিস। তাহলে এর মধ্যে 0-1-এর মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস, তার মানে এখানে ডোমেনও কত, ক্লোজ ইন্টারভাল 0-1, আবার কোডোমেন যেটা সেটাও কত হচ্ছে ক্লোজ ইন্টারভাল 0-1। তার মানে এখানে একটা ফাংশন কীরকমভাবে রয়েছে না, একটা ফাংশন এফ, তাহলে এইটা হচ্ছে ক্লোজ ইন্টারভাল 0-1 এর ডোমেন, আর এটা হচ্ছে ক্লোজ ইন্টারভাল 1 এর ডোমেন। তাহলে একটা ফাংশনটা যদি এফ হয়, এখানে যদি একটা এক্স এলিমেন্ট থাকে, এ যখন এখানে ম্যাপ করে সেটা হয়ে যায় এফ এক্স দিস। তাহলে এটা হচ্ছে ডোমেন আর এটা হচ্ছে কোডোমেন, এটা হচ্ছে কোডোমেন। ঠিক আছে, তাহলে বলছে একটা ফাংশন এভাবে এর মধ্যে কন্টিনিউয়াস যদি হয়, তাহলে দেখাতে বলেছে প্রুভ দ্যাট দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি, ক্লোজড ইন্টারভাল 0-1-এর মধ্যে একটা পয়েন্ট পাবো সি, যেখানে কি হবে এফ সি ইকুয়াল টু সি, মানে কি, ধরো সি এর ভ্যালু 0, তার মানে এফ 0 ইকুয়াল টু 0। ধরো সি এর ভ্যালু হচ্ছে হাফ, তার মানে এফ হাফ ইকুয়াল টু কত হতে হবে, হাফই হতে হবে, 1/2 হতে হবে, অন্য কিছু হলে চলবে না। এরকমভাবে প্রুফটা আমাকে করতে বলেছে। ঠিক আছে, সলিউশন কিভাবে প্রুফটা করব দেখো, খুব ভালো একটা অঙ্ক। তাহলে খেয়াল করে দেখ, আমরা ছবিটা যে এঁকেছি এফ এক্স কার মধ্যে আছে, ক্লোজড ইন্টারভাল 0-1-এর মধ্যে আছে, ছবিটা দেখেই বুঝতে পারছি। তাহলে হেয়ার এফ এক্স কার মধ্যে আছে, ক্লোজড ইন্টারভাল 0-1-এর মধ্যে আছে। এক্স কার মধ্যে আছে, এক্স আছে ক্লোজ ইন্টারভাল 0-1-এর মধ্যে। তাহলে ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভাল 0-1, তার মানে এটাকে যদি আমি ভাঙি, 0 লেস ইকুয়ালস টু এফ এক্স লেস ইকুয়ালস টু 1 ফর অল এক্স বিলংস টু দিস। এবার যদি f0 ইকুয়াল টু 0 হয়ে যায় আর f1 ইকুয়াল টু 1 হয়ে যায়, তাহলে আমার কিছু প্রুভ করার নেই, এটা প্রমাণ হয়ে গেছে। তাহলে এফ, আচ্ছা এখান থেকে তুই কি পাচ্ছিস, এইটা থেকে তুই অ্যাকচুয়ালি কি পাচ্ছিস না, এই লেস ইকুয়ালস টু কথাটার মানে কি, যে এফ এক্স মানে 0 লেস ইকুয়ালস টু এফ এক্স, এই কথাটার মানে কি, আইদার 0 লেস দ্যান এফ এক্স অথবা 0 ইকুয়াল টু এফ এক্স। ঠিক আছে, লেস ইকুয়ালস টু কথাটার মানে কি, দুটো তো একসঙ্গে নয়, আইদার লেস অর ইকুয়াল। তাহলে যদি
এফ এফ জিরো সমান 0 হয়ে যায় আর এফ অফ 1 সমান 1 হয়ে যায়, তাহলে এটা স্যাটিসফাই করেছে। সি হলে এখানে সি হয়, তাহলে আমার কিছু প্রমাণ করার নেই। দেন নাথিং টু প্রুফ, নাথিং টু প্রুফ। এবার যদি না হয়ে থাকে তার মানে কি হচ্ছে, এবার ইকুয়াল যদি না হয় তাহলে কি হবে, 0 লেস দ্যান এফ এক্স লেস দ্যান F1, এভাবে হবে। তাহলে যদি এটা ইকুয়াল হয়ে যায় তাহলে আমার প্রমাণ করার কিছু নেই, দেখ যেটা প্রুভ করতে দিয়েছে সেটা স্যাটিসফাই হয়ে গেছে। এবার যদি না হয় তাহলে কি হবে, না হলে F0 যদি 0-র সঙ্গে ইকুয়াল না হয় কি হতে পারে না, F0টা তাহলে 0-র থেকে বড় হবে। এই যে এখানে আমি কি বলেছি এই জায়গাটা একটু দেখিয়ে দিই, 0 লেস ইকুয়ালস টু এফ এক্স, তাহলে 0-র জন্য যদি বলি তাহলে 0 লেস ইকুয়ালস টু F0, তাহলে F0 ইকুয়াল টু 0 যদি না হয়ে থাকে তাহলে কি হবে না, লেস ইকুয়ালস টু আছে, ইকুয়াল টু কেসটা না হলে তাহলে লেস দ্যান হবে, তাহলে 0 লেস দ্যান F0 বা F0 গ্রেটার দ্যান 0। আশা করি বোঝাতে পারলাম। তাহলে কি হবে, F0 গ্রেটার দ্যান 0। ওকে, ইকুয়াল টু যদি না হয় তাহলে সেটা কি হচ্ছে, উই অ্যাসিউম, তাহলে যদি F0 গ্রেটার দ্যান 0 হয় আর এখান থেকে F1, এখান থেকে F1 কি হবে, একই রকমভাবে দেখ এই যে এফ অফ, হ্যাঁ একই রকমভাবে এক্স ইকুয়াল টু 1, তো এখানে 1 পয়েন্টে দেখ কি হচ্ছে, একই রকমভাবে 0-র জন্য যেমন হলো এখানে একই রকমভাবে F1 যদি লেস ইকুয়ালস টু 1 হয় তাহলে F1 ইকুয়াল টু 1, এটা যদি হয়ে যায় তাহলে তো আমার নাথিং টু প্রুফ, বাট এটা যদি না হয় তাহলে কি হচ্ছে, F1 লেস দ্যান 1, তাহলে F1 কি হচ্ছে, লেস দ্যান 1। এই কেসটাকে নিয়ে এবার আমি ভাবছি যে যদি F0 গ্রেটার দ্যান 0 হয় আর F1 যদি লেস দ্যান 1 হয়ে থাকে তাহলে কি সিচুয়েশন হবে, তাহলে কি সিচুয়েশন হবে। ঠিক আছে, এর জন্য একটা কাজ করি, আমরা একটা ফাংশন ডিফাইন করি। লেট আস ডিফাইন এ ফাংশন। কিভাবে ফাংশনটা ডিফাইন করছি, এখান থেকে দেখ এফ সি ইকুয়াল টু এটা রয়েছে, ফাংশন আকারে ভাব এফ এক্স ইকুয়াল টু এক্স, দিস সি এর জায়গায় এক্স আরবিটারি ভাবছি, তাহলে একটা ফাংশন ডিফাইন করলাম জি দিয়ে। ওকে, তাহলে একটা ফাংশন কিভাবে ডিফাইন করলাম, জি দিয়ে, তাহলে জি এক্স ইকুয়াল টু ধরে নিলাম তাহলে এফ এক্স মাইনাস এক্স, দিস এইটা একদিকে করে দিলাম, এফ এক্স ইকুয়াল টু এক্স আছে, এফ এক্স মাইনাস এক্স এভাবে একটা সাইডে করে দিলাম। ঠিক আছে, এক্স কার মধ্যে রয়েছে, ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 0-1, 0-1-এর মধ্যে রয়েছে। ওকে, এভাবে ফাংশনটা ডিফাইন করলাম। এই থিওরেমগুলোতে আমরা কি করি, সব বোলজানো থিওরেম কাজে লাগাই। বোলজানো কি বলে গেছিল, বোলজানো থিওরেম কি বলে গেছিল, দিস থিওরেম 16, বিখ্যাত থিওরেম কন্টিনিউটির। বোলজানো বলে গেছিল এফ যদি একটা ফাংশন এবি থেকে এবিতে যদি কন্টিনিউয়াস ফাংশন হয়, ও সরি এটা না, এফ যদি একটা ফাংশন কন্টিনিউয়াস হয় ক্লোজ ইন্টারভ্যাল এবিতে, আর ও আচ্ছা অনেকগুলো ফর্মে লেখা আছে তো, আচ্ছা যে কোনো একটাকে বললেই হবে, সবই একই জিনিস, কোনটা বলে এইটা বলছি, ফার্স্টেরটা বলছি, তাহলে হ্যাঁ ফার্স্টেরটা স্টেটমেন্টটা বলছি, আমার বোঝাতে সুবিধা হবে, একই জিনিস ভেঙে ভেঙে লেখা আছে আর কিছু না। তাহলে এবি যদি ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভ্যাল হয়ে থাকে, এফ একটা ফাংশন এবি থেকে আরে যদি কন্টিনিউয়াস হয়ে থাকে, এফ এ আর এফ বিকে কী হতে হবে, অপোজিট সাইন হতে হবে, এফ এ আর এফ বিকে কী হতে হবে, অপোজিট সাইন। যদি অপোজিট সাইন হয় তাহলে দেন দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট এ পয়েন্ট সি, তাহলে ওপেন ইন্টারভ্যাল এবির মধ্যে অন্ততপক্ষে একটা পয়েন্ট সি পাবো, যার জন্য কি হবে, এফ সি ইকুয়াল টু 0 হবে। এটা বোলজানো থিওরেম। ওকে, ওই থিওরেমটাকে পরীক্ষাতে অনেক সময় এভাবে দেয়া হয়, এই জন্য এভাবে লেখা আছে। আচ্ছা এখানে একটা এফ থাকবে, এফ এ ইন্টু এফ বি লেস 0 মানে কি, এফ এ আর এফ বি অপোজিট সাইন। যাক এগুলো প্রুফ করিয়েছি, এগুলো নতুন করে আর কিছু বলার নেই আমার। তাহলে বোলজানো এই কথাটা বলছে যে ফাংশনটা ইন্টারভ্যালের মধ্যে ক্লোজ ইন্টারভ্যাল এবির মধ্যে কি কন্টিনিউয়াস হতে হবে,
এফ এ আর এফ বিকে অপোজিট সাইন হবে। যদি হয় তাহলে ওপেন ইন্টারভ্যাল এ বির মধ্যে একটা পয়েন্ট সি পাবো, যেখানে কি হবে ওই ফাংশানে ওই পয়েন্টে ফাংশানের ভ্যালুটা 0 হবে। ভালো কথা। আমি এখানে কি দেখতে পাচ্ছি, জিএক্স যে ফাংশনটা এফ এক্স মাইনাস এক্স, এফ এক্স ফাংশনটা তো কন্টিনিউয়াস, কোশ্চেনে জল করছে 0 1-এর মধ্যে, আর এক্স পলিনোমিয়াল ফাংশন এভরিহোয়ার কন্টিনিউয়াস। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি না, হেয়ার জিএক্স ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভ্যাল 0 1, এর মধ্যে কন্টিনিউয়াস। নাও এফ অফ 0 সরি জি, এখানে ফাংশনটা জি নিয়েছি, জি অফ 0 সমান কি হবে, এখানে বসিয়ে দাও এফ 0 মাইনাস 0, এফ 0 0 থেকে বড়, তাহলে এফ 0, এটা এফ 0 যদি 0 থেকে বড় হয় তার মানে এটা কি হবে, 0 থেকে বড় হলে পজিটিভ নাম্বার দেবে, গ্রেটার 0। জি অফ 1 সমান কি হচ্ছে, এন্ড পয়েন্টে আমি ভাবছি এফ অফ 1 মাইনাস 1, এফ 1-এর ভ্যালু কি 1-এর থেকে ছোট, তাহলে 1-এর থেকে ছোট হওয়া মানে এই ভ্যালুটা কি হবে, লেস দ্যান 0, নেগেটিভ কোয়ান্টিটি হবে, 1-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, নেগেটিভ কোয়ান্টিটি। তার মানে কি দেখলাম, G0 আর G1 অপোজিট সাইন, দেয়ারফর আমি দেখতে পাচ্ছি G0 অ্যান্ড G1 আর অপোজিট সাইন, অপোজিট সাইন। তো এটাই তো বলছিল, এফ এর জন্য বলেছে, সেটা আমি জি এর জন্য দেখালাম যে এফ এ আর এফ বি কে অপোজিট সাইন হতে হবে। আমি দেখালাম জি এ বির জায়গায় 0 আর 1, G0 আর G1 অপোজিট সাইন। ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে, বলেছিল ফাংশনটাকে কি হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে। আমার এখানে এফ এর জায়গায় জি আছে, জি ফাংশনটা কন্টিনিউয়াস, স্যাটিসফাই করেছে। তাহলে দেয়ারফর বাই বোলজানোস থিওরেম আমি কি বলবো, দেয়ার এক্সিস্ট একটা সি পাবো ওপেন ইন্টারভাল 0 1-এর মধ্যে, সাজ দ্যাট, যার জন্য কি হবে জি সি ইকুয়াল টু 0। এটাই তো বোলজানোর বক্তব্য, এফ এর জন্য যেটা বলেছি জি এর জন্য, যে ওপেন ইন্টারভাল এ বির মধ্যে বা ওপেন ইন্টারভাল 0 1-এর মধ্যে একটা সি পাবো, যার জন্য জি সি ইকুয়াল টু 0। জি সি যদি 0 হয়, জি ফাংশনটাকে ডিফাইন করেছি কিভাবে, জি ফাংশনটাকে ডিফাইন করেছি দিস এফ এক্স মাইনাস এক্স, তার মানে এফ সি মাইনাস সি ইকুয়াল টু 0, তার মানে এফ সি ইকুয়াল টু সি। এটাই তো প্রুভ করতে দিয়েছিল, ব্যাস হয়ে গেল। দেখ রে বাবা বুঝেছিস কিনা একটু দেখে নে, বুঝেছিস কিনা একটু দেখে নে, এটাই তো প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, দেখ এটাই প্রমাণ করতে দিয়েছিল, এফ সি ইকুয়াল টু সি, যে 0 1-এর মধ্যে তুমি প্রুভ দ্যাট দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি ইন ওপেন ইন্টারভাল ক্লোজ ইন্টারভাল 0 1, যার মধ্যে কি পাবো, এফ সি ইকুয়াল টু সি। ওকে, হ্যাঁ তুই বলবি যে স্যার এখানে তো ওপেন লিখলেন, ওপেন আর আগে ক্লোজ তো আগে বলে দিচ্ছি, 0-তে 0, এই যে 0-তে 0 আর 1-এ 1, তাহলে 0 আর 1-এর জন্য তো হয়ে গেছে, 0 আর 1-এর ভিতরে দেখাতে হবে, তাহলে 0 আর 1-এর ভিতরে এই যে দেখিয়ে দিলাম। বুঝেছিস, একটু দেখে নে, জলদি রিপ্লাই কর, যদি বুঝতে কোথাও না পারিস আমাকে বলে ফেল, যদি বুঝতে কোথাও না পারিস আমাকে জলদি বলে ফেল রে বাবা, জলদি, নইলে চ্যাটে রিপ্লাই কর। বুঝেছিস, জলদি চ্যাটে রিপ্লাই কর, যদি এমন কোথাও বুঝতে যদি না পারিস আমাকে বল। আর এই সেম টাইপের অঙ্ক দিস 0 1-এর জায়গায় এ বি দিয়ে আছে, প্রবলেম 45, যে অ্যাপে যে নোট দেওয়া আছে সেখানে দেখবি প্রবলেম 45। ওকে ঠিক আছে, তাহলে সবাই বুঝেছিস। চলো তাহলে নেক্সট অঙ্কতে যাই। দেশ কি বলছে দেখ, একটু কি বলছে একটু দেখ। বলছে এফ এক্স ফাংশন হচ্ছে সাইন 1/x, এক্স ওপেন ইন্টারভাল 0 1, ইউনিফর্ম কন্টিনিউয়াস ইজ নট ইউনিফর্ম কন্টিনিউয়াস অন 0 1। তাহলে 0 1-এর মধ্যে ফাংশনটা ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে না, এটা দেখাতে বলেছে। ওকে, কিভাবে দেখাবো, একটা অঙ্ক দেখে নে। আগে ইউনিফর্ম কন্টিনিউটি ডেফিনেশনটা দেখ। এফ একটা ফাংশন
ক্লোজড ইন্টারভ্যাল এ বি থেকে আর এ ম্যাপ করছে ইজ সেড টু বি ইউনিফর্মলি কন্টিনিউয়াস ইউনিফর্মলি কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে এফ একটা ফাংশন ক্লোজ ইন্টারভ্যাল এ বি থেকে আর এ ম্যাপ করছে ইজ সেড টু বি ইউনিফর্মলি কন্টিনিউয়াস। এটাকে ইউনিফর্মলি কন্টিনিউয়াস বলবো কখন না, ইফ ফর অল ইপসাইলন গ্রেটার জিরো দেয়ার এক্সিস্ট একটা ডেল্টা পাবো, যে ডেল্টাটা কার ওপর ডিপেন্ড করে না ইপসাইলনের ওপর ডিপেন্ড করে, যেটা ডেল্টাটাও গ্রেটার জিরো, such that mod of fx1 minus fx2 less than epsilon whenever x1 minus x2 less than delta দেখতে রে বাবা ইউনিফর্ম কন্টিনিউটি ডেফিনেশনটা মনে পড়ছে কিনা, একটু দেখে নে। মনে পড়েছে? ওকে, তাহলে কি হলো না, এটা হলে আমরা ইউনিফর্ম কন্টিনিউয়াস বলি। আচ্ছা, ইউনিফর্ম কন্টিনিউয়াস এখানে একটু লিখে দে, অন ইন্টারভ্যালটা লেখা হয়নি, অন ক্লোজড ইন্টারভ্যাল এবি। ঠিক আছে, তাহলে ইউনিফর্ম কন্টিনিউয়াস হতে গেলে এটা হতে হয়। আর আমি কি বলেছিলাম, ইউনিফর্ম কন্টিনিউয়াস যদি না হয় দেখাতে হয়, তাহলে আমরা কি দেখাবো না, দেখাবো যে এখানে আমরা এমন একটা ইপসাইলন পাবো, অবশ্যই সেটা পজিটিভ, যার জন্য কি হবে mod of fx1 minus f of x2 this greater than epsilon হয়ে যাবে, বা greater equal to epsilon whenever mod of x1 minus x2 less than delta। যে আমরা এমন একটা ইপসাইলন পাবো যে ইপসাইলনের জন্য কি হচ্ছে, এটা গ্রেটার ইকুয়াল টু ইপসাইলন হয়ে যাচ্ছে, যেখানে এটা লেস দ্যান ডেল্টা। যদি এমনটা হয় তাহলে এখান থেকে আমরা বলবো এফ ইজ নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস। তাই তো, ব্যাস এই কাজটাই করব এবারে এই ফাংশনের জন্য। কিভাবে করব দেখে নে, সলিউশন। ফাংশনটা কি দেওয়া রয়েছে, এফ এক্স ইকুয়াল টু সাইন 1/x, এক্স যেখানে ওপেন ইন্টারভ্যাল 0 1, ব্যাস ভালো কথা। এখানে আমি ইপসাইলনের একটা ভ্যালু নেব, আমি এখন জানি না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো করে রেখে দিলাম, পরে যেমনটা সুইটেবল হবে সেভাবে নিয়ে নেব। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো করে রেখে দিলাম, অবশ্যই সে ভ্যালুটা কি হচ্ছে, গ্রেটার দ্যান 0, অবশ্যই সে ভ্যালুটা গ্রেটার দ্যান 0, ইপসাইলনটা গ্রেটার দ্যান 0। এই ইপসাইলনের জন্য যে ডেল্টা পাবো সেটাকেও যে গ্রেটার 0 হতে হবে। ঠিক আছে, অ্যান্ড ডেল্টা গ্রেটার 0। এবারে ইপসাইলনের ভ্যালুটা কী নেব সেটা পরে দেখছি আমরা। আচ্ছা, ডেল্টা হচ্ছে একটা গ্রেটার 0 একটা নাম্বার, আমার ইন্টারভ্যালটা 0 1, ভালো কথা। তার মানে আমাকে এই ইন্টারভ্যাল থেকে x1 x2 এই ধরনের কিছু নাম্বার নিতে হবে, মানে এই 0 1 মধ্যে এরকম একটা x1 x2 খুঁজে বের করতে হবে, ভালো কথা। এবং সেটা সিকোয়েন্সের মতো করে ভাববো, মানে পার্টিকুলার একটা নম্বর নয়, অনেকগুলো নাম্বার। ঠিক আছে, যারা এই 0 1 মধ্যে থাকবে তাদের একটা সিকোয়েন্স আকারে আমরা ভাববো। তাহলে একটা কাজ করি আমরা, এই যে x1 আর x2 এই যে দুটো রয়েছে, আমি দেখতো এভাবে যদি নিই, লেট x1 সমান 1/n পাই নিলাম, এই সাইন কস থাকলে কিভাবে নেওয়া হয় বুঝতে পারবি। এবারে x1 যদি আমি 1/n পাই নিই, তার মানে অ্যাকচুয়ালি এটা একটা n পাই তো একটা পার্টিকুলার কোনো নাম্বার না, n 1 2 3 করে চলছে, তার মানে এটা সিকোয়েন্স অ্যাকচুয়ালি একটা, তাহলে মানে অনেকগুলো নাম্বার সিকোয়েন্স, তার মানে x1 অ্যাকচুয়ালি একটা সিকোয়েন্স। এই জন্য অনেক সময় এটা x1 না দিয়ে অনেকে xn xm এভাবেও লেখে। তাহলে আমি x1 যদি এটা লিখি, দেখ এইটা 0 1 মধ্যে আছে, তাহলে এই 0 1 মধ্যে আমি একটা সিকোয়েন্স এভাবে নিলাম।
এন ন্যাচারাল নাম্বার, এনের ভ্যালু 1 2 3 করে যত নেই, 1কে ওটা দিয়ে ভাগ করছিস, একটা বড় নাম্বার দিয়ে ভাগ করছিস, তার মানে সেটা কি হবে, 0 থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট হবে, তার মানে এর মধ্যে আছে। আশা করি বোঝাতে পারলাম x1টা কিভাবে নিলাম এই 0 1-এর মধ্যে। ঠিক একই রকমভাবে x2 আর একটা নিয়ে নে, x2 একটা নিয়ে নিলাম, কি নিলাম না 1/2n + 1 × π/2, যেটা 0 1-এর মধ্যে আছে। এর লজিকটাও সেম, যে n তো 1 2 3 করে এবার ন্যাচারাল নাম্বার, তাহলে 1 কেটে ভাগ করছিস, তার মানে 1-এর থেকে ছোট হবে, 0-এর থেকে বড় হবে, এর মধ্যে আছে। ওকে, n 1 বসালে একটা নাম্বার, 2 বসালে আর একটা নাম্বার, তার মানে এটা একটা সিকোয়েন্স বোঝাচ্ছে। এবং এভাবে নেওয়ার কারণটা হচ্ছে ফাংশনটা sin 1/x আছে তাই। ঠিক আছে, হ্যাঁ, এবার তুমি এখানে অন্য কিছুও নিতে পারো, এমন নয় যে নেওয়া যাবে না, সেটাও আমি আগে বলেছি যে এই জিনিসগুলো তুমি 4n + 1 3n + 1 এইভাবে বিভিন্ন ফর্মে নেওয়া যায়, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি একটা করে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আর কিভাবে নেওয়া যায় সেগুলো অলরেডি আমি আগে বলেছি। তাহলে আমি এভাবে x1 x2 দুটো সিকোয়েন্স তুললাম যারা কিনা 0 1-এর মধ্যে আছে। আচ্ছা, ডেল্টা গ্রেটার 0, তাহলে ডেল্টা, এই যে নাম্বারগুলোর দিকে তাকিয়ে আমরা একটু ভাবছি, ডেল্টা হচ্ছে একটা পজিটিভ রিয়েল নাম্বার বাট সো স্মল। ঠিক আছে, তাহলে দেখ তো, দেন দেয়ার এক্সিস্ট একটা ন্যাচারাল নাম্বার n বিলংস টু n পাবো সাজ দ্যাট n পাই গ্রেটার দ্যান 1/ডেল্টা, এটা হবেই। দুনিয়াতে এমন ন্যাচারাল নাম্বার পাবো, তুই যে ডেল্টাটাকে যাই নিয়ে না কেন, অবশ্যই সেটা পজিটিভ নাম্বার, যাই নিয়ে না কেন, আর্কিমিডিয়ান প্রপার্টি আর কিছু না। তাহলে এখানে বসিয়ে দিলে আলটিমেট কী হবে, তার থেকে আমি এই 1/ডেল্টা ডেল্টা যে কোনো একটা নাম্বার নেই না কেন, ধর আমি এগুলো এক্সাম্পল দিয়ে আর বোঝানোর না বোঝালেও হবে তোদের। ধর ডেল্টার ভ্যালু আমি নিলাম 0.1, তাহলে 0.1 মানে, তাহলে 1/ডেল্টা মানে 1/0.1, তার মানে কত, 10। তাহলে 1/ডেল্টা মানে হচ্ছে 10, তাহলে 10-এর থেকে বড় n পাই হতে হবে। এবার পাইয়ের ভ্যালু কত, 3 পয়েন্ট সামথিং, ধর 1 লিখলাম জাস্ট বোঝানোর জন্য, 10 বড় হতে হবে। তাহলে n এর ভ্যালু কি নিতে হবে না, n তো একটা ন্যাচারাল নাম্বার, ধর n এর ভ্যালু 4 নিলাম, তাহলে কত, 3 4 12, 12 নিশ্চয়ই 10-এর থেকে বড়। তার মানে কি হচ্ছে, আমি দুনিয়াতে এমন ন্যাচারাল নাম্বার পাবো যে ন্যাচারাল নাম্বারের জন্য n পাই গ্রেটার দ্যান 1/ডেল্টা হবে। তাহলে আমি সেটাই লিখেছি, দেয়ার এক্সিস্ট একটা ন্যাচারাল নাম্বার n পাই, আমি বলিনি সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য আমি পাবো। তুই এটা ডেল্টার ভ্যালু 0.1 নিচ্ছিস, তুই ডেল্টার ভ্যালু 0.001 নে, তার জন্য একটা ন্যাচারাল নাম্বার পাবি, আরও বড় ন্যাচারাল নাম্বার, তাহলে আমরা একটা পাবো এরকম ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, আর কিছু না, জেনারেল কনসেপ্ট এগুলো। তাহলে x1 আর x2 আমি এভাবে নিয়েছি, আর n পাইটা গ্রেটার দ্যান 1/ডেল্টা এভাবে আমি পেলাম। কিভাবে পেলাম সেটা আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, যদি এটা হয়, আমার এখানে 1/n পাই আছে, তো তাহলে এটাকে রেসিপ্রোকাল করে দে, তাহলে 1/n পাই কী হবে, রেসিপ্রোকাল করলে লেস দ্যান ডেল্টা, 1/n পাই কী হবে, লেস দ্যান ডেল্টা। ব্যাস, এবার আমি এগুলো একটা একটা করে ক্যালকুলেশন করব। ঠিক আছে, তাহলে নাও মড অফ fx1 মাইনাস fx2 সমান কি হচ্ছে, মড অফ fx1, fx হচ্ছে ফাংশনটা দিস, তার মানে সাইন x1 যদি বসাই 1/x1, x1 মানে হচ্ছে এইটা, তাহলে সাইন n পাই মাইনাস সাইন, এটা কি হয়ে যাচ্ছে না সাইন 2n + 1 × π/2 fx2, x2 যদি এটা হয় fx2 এখানে বসিয়ে দিলে দিস, সাইন n পাইয়ের ভ্যালু 0 আর এটার ভ্যালু হয়ে যাচ্ছে -1, তার মানে এটার ভ্যালু হচ্ছে -1 মোডের মধ্যে, তার মানে 1, তার মানে 1। আমাকে ইপসালন থেকে বড় বা ইকুয়াল নিতে হবে, তাহলে আমি একটা কাজ করি, আমি তাহলে ইপসালনের ভ্যালু হাফ নিয়ে নিলাম। তাহলে ইপসালনের ভ্যালু যদি হাফ নিয়ে নিই, তাহলে এটার ভ্যালুটা কি হচ্ছে 1 পেয়েছি, 1 নিশ্চয়ই হাফের থেকে বড়, 1 নিশ্চয়ই কি হাফের থেকে বড়, তাহলে এটা কি হচ্ছে গ্রেটার দ্যান হাফ, মানে হচ্ছে ইপসাইলন। আমার টার্গেট তো এটাই ছিল যে মড অফ fx1 মাইনাস fx2 আইদার গ্রেটার অর ইকুয়াল, যে কোনো একটা, লেস দ্যান হলে হবে না, লেস দ্যান হলে ইউনিফর্ম কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে আলটিমেট কি নিলাম হাফ। এবার কারোর মনে হলো আমি হাফ নেবো না স্যার 1/3 নেবো, নে, কারোর মনে হলো 1/4 নেবো, নে, 1 নেওয়া যায়, 1 নিলেও হয়ে যাবে, কারণ যে গ্রেটার ইকুয়াল টু, বাট কেউ 2 নিলে হবে না, 2 নিলে তখন ইপসালন যদি 2 নিস, ও না 2 বলছি, আচ্ছা 1/2
ও না না না, হাফ নিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর 2 নিলেও তো হচ্ছে, 2 1 ইপসালনের ভ্যালু, না 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 হচ্ছে কোথায় রে, 2 যদি নিই 1 কি 2 এর থেকে বড়, না হচ্ছে না। এখানে যদি ইপসালনের ভ্যালু 2 নিস, তাহলে এখানে 2 1 কি 2 এর থেকে বড়, নিশ্চয়ই নয়, হচ্ছে না, তাহলে 2 নিতে পারবো না। তাহলে এভাবে আমাদের সুইটেবল আমরা নিয়ে নিই। আমরা দেখেছি 1/2 1/3 এগুলো নিলেই হয়ে যায়, ঠিক আছে। তাহলে আলটিমেট এইটা স্যাটিসফাই করলো। এবারে ভালো কথা, এটা হয়ে গেল। এবার নিচের পার্টটা, অ্যান্ড মড অফ x1 মাইনাস x2, এটা কি হতে হবে, ডেল্টার থেকে ছোট হতে হবে। ওকে, উপরের পার্টটা হয়ে গেছে, যে ইপসালন থেকে বড় দেখানো ছিল, এই যে এইটা গ্রেটার দ্যান ইপসালন, বড় দেখিয়ে দিচ্ছি। এবার শুধু এইটা ডেল্টার থেকে ছোট দেখাতে হবে। তাহলে এইটা সমান হচ্ছে মড অফ x1 মানে 1/n পাই, এটা হচ্ছে 1/2n মাইনাস 1 পাই, আর উপরে এটা 2 করে দিলাম, ঠিক আছে, π/2 ছিল, 2 উপরে করে দিলাম। তার মানে আলটিমেট আমি কি পাচ্ছি, একটু লসাউ করে দে, লসাউ করলে তাহলে n ইন্টু 2n প্লাস 1 পাই, তাহলে n পাই রয়েছে, তাহলে এখানে আসবে n পাই থাকা মানে এখানে 2n প্লাস 1 মাইনাস, এখানে 2 আছে, 2n প্লাস 1 পাই হলে তাহলে 2n মাইনাস 2n, দেশ কেটে যাচ্ছে, তাহলে 1/n ইন্টু 2n প্লাস 1 পাই। মডাল লিখলাম না, সমস্ত পজিটিভ নাম্বার। এই যে টার্মটা, এটা লেস দ্যান 1/n পাই, স্বাভাবিক কথা। ডিনোমিনেটর যত বড় হবে নাম্বার তত ছোট হবে, 1কে যত বড় নাম্বার দিয়ে ভাগ করবো নাম্বার তত ছোট হবে। এখানে কি রয়েছে, n পাইয়ের সঙ্গে 2n প্লাস 1 রয়েছে, আরও একটা পজিটিভ নাম্বার রয়েছে, বড় নাম্বার। তার মানে কি এই নাম্বারটা টোটালটা ছোট, এটা লেস দ্যান 1/n পাই। আর এটা যদি 1/n পাইয়ের থেকে ছোট হয়, আমি একটু আগে বলেছি 1/n পাই কার থেকে ছোট, ডেল্টার থেকে ছোট, তাহলে লেস দ্যান ডেল্টা। তাহলে কি দেখলাম না, লেস দ্যান ডেল্টা। আশা করি বোঝাতে পারলাম ডেল্টা। তাহলে আলটিমেট কি হয়ে গেল, এই কন্ডিশনটাও স্যাটিসফাই করে দিলাম। ওকে, তাহলে এটা গ্রেটার দ্যান ইপসাইলন হলো এবং এটা ডেল্টার থেকে ছোট। এই দুটো রেজাল্ট হোল্ড করলো মানে ইউনিফর্ম কন্টিনিউয়াস নয়। তাহলে এটা ইমপ্লাই করছে fx ইজ নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস, ইজ নট uniformly continuous uniformly continuous on open interval 0 1। এগুলো অন্যভাবেও করা যায়, এটা আমি ডেফিনেশন দিয়ে অঙ্কটা করলাম, কচি দিয়েও করা যায়। দেখবি তোদের এগুলো আমি ক্লাসে যখন করাই, কিছু অঙ্ক ডেফিনেশন দিয়ে, কিছু অঙ্ক কচি দিয়ে এগুলো করিয়েছি, ঠিক আছে। যে কোনো একটা ওয়েতে অঙ্কগুলো করলেই হলো। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। চলো তাহলে এই টাইপের দেখবি বেশ কিছু অঙ্ক আছে। এটা হচ্ছে গ্রাফটা, হ্যাঁ, এটা sin 1/x এর গ্রাফটা। আচ্ছা, এই cos 1/x ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে না, সেমি ক্লোজ 0 1 করে নিবি, একই টাইপের অঙ্ক, ঠিক আছে। চলো নেক্সট দেখি দিস, এই অঙ্কটা কি বলতে চাইছে একেবারে দেখ। আচ্ছা, তোরা তাহলে বললি পারবি, পারাটা উচিত। কেন পারাটা উচিত? কারণ এই সেম অঙ্ক তোদেরকে যেটা করিয়েছি সেটা হচ্ছে, এটা গ্রাফটা আমি বললাম, এই ফাংশনটা গ্রাফটা দেখতে কেমন হয় সেটা এমনটা, ঠিক আছে। দিস দেখ, এই টাইপের অনেক অঙ্ক তোদেরকে আমি করিয়েছি, একই টাইপের অঙ্ক। এই যে ডিরিচলেট ফাংশন দিয়ে, এই যে প্রবলেম 21 22 23 এগুলো সব দেখবি ক্লাসে করিয়েছি, অ্যাপে যে নোট দেওয়া আছে সেগুলো একই অঙ্ক, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা বাবা করে নিস, খুব ভালো একটা অঙ্ক, ঠিক আছে। ওকে, চলো নেক্সট দেখি তাহলে। আচ্ছা, রোলস থিওরেমের এটা নতুন করে কিছু বলার নেই, ঠিক আছে। জাস্ট একটা একটু ডিসকাস করে দিই। বলছে স্টেট রোলস থিওরেম, তোরা সবাই জানিস একটা স্টেটমেন্টটা কি না, একটা ফাংশন এবি থেকে আরে যদি ম্যাপ করে কন্টিনিউয়াস হতে হবে ক্লোজ ইন্টারভ্যাল এবিতে, ওপেন ইন্টারভ্যাল এবিতে ডিফারেন্সিয়েবল হতে হবে, আর এন্ড পয়েন্টে ইকুয়াল ভ্যালু হতে হবে এফ এ ইকুয়াল টু এফ বি।
ইকুয়াল ভ্যালু যদি হয় তাহলে ওপেন ইন্টারভ্যাল এবির মধ্যে একটা সি পাবো, যেখানে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হবে। এটা হচ্ছে রোলস থিওরেম। এবারে জানতে চেয়েছে এই কন্ডিশনগুলো, রোলস থিওরেম কন্ডিশনগুলো কি নেসেসারি কন্ডিশন? ইজ দ্য সেট অফ কন্ডিশন অফ রোলস থিওরেম ইজ নেসেসারি? না, এগুলো নেসেসারি নয়। এটা একটা সাফিসিয়েন্ট কন্ডিশন। সাফিসিয়েন্ট মানে বলতে চাইছি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করলে এই রেজাল্টটা পাবো, এটা সাফিসিয়েন্ট। নেসেসারি এই রেজাল্টটা হোল্ড করলে এই তিনটে কন্ডিশন কি পাবো? না, পাবো না। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলে দিবি, জাস্ট এক্সাম্পল দিয়ে বলে দিবি। এইটা প্রথমে এখানে রোলস থিওরেমের স্টেটমেন্ট লিখতে বলেছে, লিখে দিলি, এরপর একটা এক্সাম্পল দিলি। ধর এফ এক্স একটা ফাংশন নিয়ে নিলি, এফ এক্স ইকুয়াল টু এক্সের কিউব, যেখানে এক্স হচ্ছে ক্লোজ ইন্টারভাল -1 থেকে 1। এই ফাংশনের মধ্যে পলিনোমিয়াল ফাংশন, এই -1 থেকে 1 এর মধ্যে ফাংশনটা দেখতে পাচ্ছিস কন্টিনিউয়াস। এফ এক্স ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভাল -1 1, এবং এটার মধ্যে ডিফারেন্সিয়েবল হবে। এফ ড্যাশ এক্স ডেরিভেটিভ কর 3x², এর মধ্যে ডিফাইন হচ্ছে -1 ওপেন ইন্টারভাল -1 1 এর মধ্যে, আনডিফাইন হচ্ছে না। তাহলে এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল অন ওপেন ইন্টারভাল এবি, এর মধ্যে ডিফারেন্সিয়েবল বা ডিরাইভেবল। বাট এন্ড পয়েন্টে দেখ ইকুয়াল ভ্যালু কিন্তু হবে না। এফ অফ -1 ইকুয়াল টু কত? এক্সখানে বসিয়ে দে, -1 এর হোল কিউব মানে -1, আর এফ অফ 1 সমান কত? 1। তাহলে দেয়ারফর এফ অফ -1 নট ইকুয়াল টু এফ অফ 1, এফ অফ 1। ঠিক আছে, তার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো না, এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো না। কিন্তু তারপরেও দেখ আমি এই রেজাল্টটা পাবো। তিনটে কন্ডিশন স্যাটিসফাই করলে তো এটা পাচ্ছিলাম, কিন্তু এইটা পাবো, বাট তারপরেও দেখছি এই সবগুলো কন্ডিশন স্যাটিসফাই করবে এরকম কোনো গ্যারান্টি নেই, নাও করতে পারে। যেমন দেখ আমি কিন্তু পাচ্ছি এফ এক্স যদি এটা হয়, এফ ড্যাশ এক্স কী হবে? এফ ড্যাশ এক্স সমান কী হবে? এফ এক্স যদি এটা হয় ডেরিভেটিভ করে দে 3x²। ইন্টারভালটা কি -1 থেকে 1, এর ভিতরে 0 আছে। ইন্টারভালটা কি -1 থেকে 1, এর মধ্যে 0 রয়েছে। তাহলে এফ ড্যাশ 0 সমান কত? 0। এখানে বলেছে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হতে হবে, তা 0 পেয়েছি। আমার সি এর ভ্যালু কত? 0। এখানে সি সমান কত? 0। তাহলে দেখ এই কন্ডিশনটা স্যাটিসফাই করেছে। এখানে 0 কার মধ্যে রয়েছে? ওপেন ইন্টারভাল এবির মধ্যে। এখানে 0 কার মধ্যে রয়েছে? ওপেন ইন্টারভাল -1 থেকে 1 এর মধ্যে 0 রয়েছে, দেখতেই পাচ্ছি। তাহলে ওপেন ইন্টারভাল -1 এর মধ্যে একটা পয়েন্ট পেয়েছি 0, যে পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভটা 0 হচ্ছে। কিন্তু তারপরেও দেখতে পাচ্ছি রোলসের সবগুলো কন্ডিশন কি স্যাটিসফাই করেছে? করেনি। এই লাস্ট কন্ডিশনটা স্যাটিসফাই করেনি। ঠিক আছে, তার মানে এই কন্ডিশনটা, রোলসের এই যে কন্ডিশনটা, এটা নেসেসারি নয়, সাফিসিয়েন্ট। ঠিক আছে, এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করলে এটা তো হবে, এটা গ্যারান্টিড। বাট এটা হলে যে এই তিনটেই স্যাটিসফাই করবে তার কোনো গ্যারান্টি নেই। তাহলে এই কন্ডিশন রোলসের এটা নেসেসারি নয়, এটা অনলি সাফিসিয়েন্ট। ওকে, জাস্ট এভাবে একটা এক্সাম্পল দিয়ে বলে দিবি, আর কিছু না। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম কি বলতে চাইছি। আচ্ছা, নেক্সট দেখি। এটা পারা উচিত মেট্রিক স্পেসের সেকেন্ড চ্যাপ্টারের। ডিসক্রিট মেট্রিক স্পেসে কি হয়ে থাকে? যে কোনো সেট নাও ডিসক্রিট মেট্রিক স্পেসে, সেটা ক্লোজড হয়। পারবি? জলদি রিপ্লাই কর তো দেখি বাবা, জলদি রিপ্লাই কর। সম্ভবত এটা ওপেন অ্যান্ড ক্লোজ সেট চ্যাপ্টারটার 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক দেখবি করিয়েছি তোদের। পারবি? জলদি রিপ্লাই কর চ্যাটে। এই তো, হ্যাঁ স্যার, গুড। হ্যাঁ, ওই ওপেন করিয়েছি বাবা, এটা ক্লাসে অলরেডি করিয়েছি। হ্যাঁ, ওই একটা ওপেন স্পিয়ার নিবি যার রেডিয়াস হাফ, সেই ডিসক্রিট মেট্রিক স্পেস। আচ্ছা, নইলে আর একটু জাস্ট অল্প একটু বলে দিই, অল্প, বেশি কিছু ডিসকাস করছি না। যেহেতু মেট্রিক স্পেসটা আমার ডিসক্রিট বলেছে, ডিসক্রিট মেট্রিক স্পেসের মধ্যে যে কোনো সেট নাও সেটা ক্লোজড, এটা দেখাতে বলেছে। যে কোনো সেট নাও সেটা ক্লোজড হবে, এটা আমাকে দেখাতে বলেছে। ঠিক আছে, ধর ক্যাপিটাল এ হচ্ছে বি এ সাবসেট অফ ডিসক্রিট মেট্রিক স্পেস। আমরা এভাবে এক্স ডি লিখি। ডিসক্রিট মেট্রিক স্পেস ডিফাইন করি কিভাবে? ডি অফ এক্স ওয়াই
ডিফাইন করে কি করে, 1 যখন এক্স নট ইকুয়াল টু ওয়াই, আর 0 যখন এক্স ইকুয়াল টু 0। এবারে কি করবি, জাস্ট অল্প একটু বলে দিই, হাফ রেডিয়াস নিয়ে একটা ওপেন স্পিয়ার ইমাজিন করলাম, যার সেন্টার হচ্ছে এক্স, রেডিয়াস হচ্ছে হাফ। এর মধ্যে কে থাকবে, যেহেতু মেট্রিক স্পেসটা ডিসক্রিট, তার মানে এর মধ্যে শুধুমাত্র সেন্টার থাকবে। তাহলে যদি তাই হয়, তার মানে এস হাফ এক্স দিস মাইনাস এক্স, এটা যদি করি, এর সঙ্গে এ সেটের যদি ইন্টারসেকশন করি, তাহলে কি পাবো, এটা কি হবে ফাই, কারণ এটার মধ্যে এক্স ছাড়া কিছু নেই, এখান থেকে এটাকে বিয়োগ করছি, তাহলে দুটো সেম জিনিসই হয়ে যাচ্ছে, এটা তার মানে ফাই হয়ে যাচ্ছে। ফাইয়ের সঙ্গে একটা সেটের ইন্টারসেকশন করলে কি হয়, ফাই হয়ে যায়, তাহলে এটা ইকুয়াল টু ফাই। ফাই যখনই হলো, তার মানে এক্সটা আর লিমিট পয়েন্ট থাকলো না, নট ইকুয়াল টু ফাই হলে লিমিট পয়েন্ট হতো। তার মানে আচ্ছা, এখানে একটা আরবিটারি একটা এক্স লিখতে হতো, লেট এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স, আরবিটারি একটা এলিমেন্ট। তার মানে এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ ক্যাপিটাল এ, তাহলে এক্সটা লিমিট পয়েন্ট নয়। এক্স লিমিট পয়েন্ট যদি না হয়, এক্স হচ্ছে ক্যাপিটাল এক্সের আরবিটারি এলিমেন্ট, তার মানে ওই স্পেসের কোনো পয়েন্টই লিমিট পয়েন্ট নয়, তার মানে এ সেটের কোনো পয়েন্টই লিমিট পয়েন্ট নেই। তাহলে এ সেটের যদি কোনো পয়েন্টই লিমিট পয়েন্ট না হয়, তার মানে ওর ডিরাইভ সেট ইকুয়াল টু কী হবে, ফাই। এ ড্যাশ ইকুয়াল টু তাহলে কী হবে, ফাই হবে, কারণ কোনো পয়েন্টই ওর লিমিট পয়েন্ট নয়, এক্স তো আরবিটারি পয়েন্ট। তাহলে লিমিট পয়েন্ট যদি না থাকে, ওর ডিরাইভ সেট কী হবে, ফাই হবে। এ ড্যাশ ইকুয়াল টু ফাই। ফাই কী হয়, যে কোনো সেটের সাবসেট হবে, আর এ ড্যাশ যখন এর সাবসেট হয়ে গেল, তার মানে ক্যাপিটাল এ কি হয়ে গেল, ইজ এ ক্লোজড সেট। জাস্ট একটু ডিসকাস করে দিলাম, যদিও এটা ক্লাসে অলরেডি আমি করিয়েছি। ঠিক আছে, চলো তাহলে এবারে নেক্সট অঙ্কতে যাই। দেখ, এইটা পারবি বাবা, পারাটা উচিত, ক্লাসে করিয়েছি। কচি প্রিন্সিপাল দিয়ে এটা দেখাতে বলেছে, জলদি রিপ্লাই কর, পারবি রে বাবা এটা? কচি প্রিন্সিপাল দিয়ে করতে বলেছে, অঙ্কটা করতে বলেছে যে লিমিট এক্সিস্ট করবে না। অনেক অঙ্ক করিয়েছি এই ধরনের, জলদি রিপ্লাই কর। কচি, এটা গ্রাফটা হচ্ছে এমনটা হয়, এই যে সাইন 1/x এক্স টেন্স টু 0, এগুলো সব করিয়েছি কচি দিয়ে, আরও অনেক অঙ্ক করিয়েছি এটা কচি দিয়ে। ওকে ঠিক আছে, ব্যাস এই তো, বাহ, তাহলে করে নিস বাবা, সেম টাইপের অঙ্ক করিয়েছি আমি ক্লাসে অলরেডি। এই অঙ্কটা পারবি, সেম টাইপের অঙ্ক দেখ ক্লাসে করিয়েছি, জলদি রিপ্লাই কর চ্যাটে। পারবি, খুব ভালো অঙ্ক এটা, এর অনেকগুলো ফর্ম আছে, মনে করে দেখ, ক্লাসে করিয়েছি অনেকগুলো এই টাইপের অঙ্ক করিয়েছি, এই যে এতগুলো অঙ্ক ক্লাসে করিয়েছি। তোদের যে অ্যাপে নোট দেওয়া আছে দেখবি সব একই টাইপের অঙ্ক, এত অঙ্ক ক্লাসে হয়েছে, এই যে লেখাই আছে দেখ, এই যে e⁻x cos x 1, এইটাই দেখ, এই সব একই, এগুলো প্রত্যেকটা একই টাইপের অঙ্ক। পারবি, জলদি রিপ্লাই কর আমাকে, জলদি চ্যাটে রিপ্লাই কর। একই টাইপের অঙ্ক ক্লাসে কতগুলো করেছি দেখলি তো আশা করি। ঠিক আছে, এত অঙ্ক করেছি, সব এইগুলো এই একই অঙ্ক। জলদি রিপ্লাই কর বাবা চ্যাটে, সব এগুলো রোলসের অ্যাপ্লিকেশান। হ্যাঁ, ডিফারেন্সিবিলিটি চ্যাপ্টারে দেখ না কত অঙ্ক রয়েছে, সব একই টাইপের অঙ্ক, এগুলো সব ক্লাসে ধরে এগুলো করিয়েছি আমি, সব একই মেথডে। জলদি রিপ্লাই কর বাবা চ্যাটে, পারবি অঙ্কটা, এই যে এই অঙ্কটা, বাহ, এই তো গুড, এই তো সব পারবো। হ্যাঁ, বাহ, পারাটা উচিত বাবা, তোদের কম ক্লাসে তো কম অঙ্ক করাইনি, হ্যাঁ, ম্যাক্সিমাম টাইপ কভার হয়ে গেছে, ম্যাক্সিমাম জিনিস তোদেরকে করিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এই দেখ, এই তো এত অঙ্ক তোদের ক্লাসে করেছি। এই যে গ্রাফটা একটু বলে দিই, এই গ্রাফটা মানে এই দুটো ফাংশনের গ্রাফ হয় এমনটা, ইয়েলো কালারের যেটা দেখতে পাচ্ছিস এটার গ্রাফ হয় এমন, আর cos x যেটা ব্লু কালারের রয়েছে এইটা, মানে আমার এখানে দেখাতে বলেছে যে এই যে ইয়েলো কালারের যে গ্রাফটা, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের দুটো রুট, এখানে একটা রুট রয়েছে, এখানে একটা রুট, এটা ধর আলফা আর এটা হচ্ছে বিটা,
এই দুটো রুটের মাঝখানে এই ইকুয়েশনের একটা রুট রয়েছে, সেটা হচ্ছে এইটা হচ্ছে এই ইকুয়েশনের রুট। এটাই আমাকে দেখাতে বলেছে। এটা যদি আলফা ধরি, এটা বিটা, এক্স অ্যাক্সিসকে যেখানে কাট করে বা টাচ করে সেখানেই তো ওই ইকুয়েশনের রুট থাকে। তাহলে এখানে একটা রুট আলফা আর এখানে একটা রুট বিটা, এই ইকুয়েশনের এই দুটো রুটের মাঝখানে একটা রুট রয়েছে দিস, এই ইকুয়েশনের সেটা হচ্ছে দিস। হ্যাঁ, ভ্যালুটা লাগবে না, জাস্ট তোদের বোঝানোর জন্য এটা ছবিটা আমি দেখালাম, আর কিছু না। ঠিক আছে, যাক, তাহলে এই টাইপের যত অঙ্ক আছে একই টাইপের অঙ্ক তোদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবি মেজরিটি জিনিস কভার হয়ে গেছে, ম্যাক্সিমাম জিনিস 95% জিনিস দেখবি তোদের যা করিয়েছি ক্লাসে ওগুলোই আছে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে তোদের যেগুলো পড়েছে। ওকে, ঠিক আছে, ওকে।